আঞ্চলিককে বলতে চাই, আমি তোমাদের কাছে স্মার্ট বাংলা। ওবায়দুল কাদের 1952 সালের 1 জানুয়ারি নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার বড় রাজপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মোশাররফ হোসেন এবং মাতা ফজিলাতুন্নিসা। মোশাররফ হোসেন প্রথমে সরকারি চাকরি করলে পরবর্তীতে শিক্ষকতা পেশায় যোগদান করেন। মোশাররফ কলকাতার ইসলামিয়া কলেজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহপাঠী ছিলেন। ওবায়দুল কাদের স্থানীয় বসুরহাট এইচসি সরকারি বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেন। তার বাবা সেই বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তারপর নোয়াখালী সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন। নোয়াখালী কলেজে অধ্যয়নরত অবস্থায় তিনি ছাত্র রাজনীতির সাথে যুক্ত হন। তিনি 1966 সালে 6 দফা আন্দোলন এবং 1969 সালে গণ আন্দোলন ও ছাত্রদের 11 দফা আন্দোলনে সক্রিয় ছিলেন। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হওয়ার পর তিনি মুজিব বাহিনীর বিএলএফ কোম্পানীগঞ্জ থানা শাখার অধিনায়ক হিসেবে যুদ্ধে অংশ নেন। 1975 সালে শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর তিনি 5 বছর কারাবন্দী ছিলেন। কারাগারে থাকা অবস্থায় তিনি বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন এবং টানা 2 মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করেন। তখন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছিলেন। ওবায়দুল কাদের 1991 থেকে 2018 সাল পর্যন্ত 6 বার নোয়াখালী 5 আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন। প্রতিবারই তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন মওদুদ আহমেদ। 1991 সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন, কিন্তু নির্বাচনে তৎকালীন জাতীয় পার্টির প্রার্থী মওদুদ আহমেদের কাছে পরাজিত হন। 1996 সালে জুনে প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তিনি জয়লাভ করে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এই নির্বাচনে জয়লাভ করে বাংলাদেশ আওয়ামী লীগের সরকার গঠন করে। শেখ হাসিনার প্রথম মন্ত্রিসভায় তিনি যুব ও ক্রীড়া সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। মন্ত্রিসভার অন্য সদস্যদের সাথে 23 জুন প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। 2001 সালের 15 জুলাই এ মন্ত্রিসভা বিলুপ্তির পূর্ব পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেন। 2001 সালের 8ম জাতীয় সংসদ নির্বাচনে তিনি পরাজিত হন। এ সময় মওদুদ আহমেদ বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে জয়লাভ করেন। 2002 সালের 26 ডিসেম্বর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি দলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং 2009 সালের 26 জুলাই পর্যন্ত দায়িত্ব পালন করেন। 2006-2008 বাংলাদেশের রাজনৈতিক সংকটের সময় ফখরুদ্দিন আহমেদ নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের জরুরি ভিত্তিতে গ্রেপ্তার করা হয়। 2007 সালের 9 মার্চ তিনি গ্রেপ্তার হন এবং 17 মার্চ 26 দিন কারাগারে থাকার পর 2008 সালের 5 জানুয়ারি জামিনে মুক্তি পান। কারাগারে থাকাকালীন কারা জীবনের বর্ণনা দিয়ে অনুস্মৃতি যে কথা বলা হয়নি নামে একটি গ্রন্থ রচনা করেন। 2008 সালের 26 ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করে সরকার গঠন করে এবং তিনি একই আসন থেকে নির্বাচিত হয়। নবম সংসদে তিনি তথ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। 2009 সালে আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সভাপতি মণ্ডলীর সদস্য নির্বাচিত হন। 2011 সালের 5 ডিসেম্বর তিনি শেখ হাসিনার দ্বিতীয় মন্ত্রিসভায় তৎকালীন যোগাযোগ মন্ত্রণালয়ের বর্তমান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পান। 2012 সালের এপ্রিলে তৎকালীন রেলমন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্তের সহকারী একান্ত সচিবের এপিএস অর্থ কেলেঙ্কারির ঘটনায় সুরঞ্জিত পদত্যাগ করার পর তিনি কিছুকাল রেল মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। 2014 সালের 10ম এবং 2018 সালের 11 জাতীয় সংসদ নির্বাচনেও তিনি জয়লাভ করেন এবং শেখ হাসিনার তৃতীয় ও চতুর্থ মন্ত্রিসভায়ও তিনি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর দায়িত্ব পান।
2016 সালের 23শে অক্টোবর আওয়ামী লীগের 20তম জাতীয় সম্মেলনে 2016-2019 মেয়াদে দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 2019 সালের 21শে ডিসেম্বর 21তম জাতীয় সম্মেলনেও তিনি দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক পদে পূর্ণ নির্বাচিত হন। 2022 সালের 24শে ডিসেম্বর 22তম সম্মেলনেও তিনি টানা তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ওবায়দুল কাদের রাজনীতি ছাড়াও বেশ কিছুদিন সাংবাদিকতা করেছেন এবং বেশ কিছু গ্রন্থ রচনা করেছেন। তিনি দৈনিক বাংলার বাণী পত্রিকার সহকারী সম্পাদক ছিলেন। তিনি মোট 9টি গ্রন্থ রচনা করেছেন। 2024 সালে ছাত্রদের অসহযোগ আন্দোলনের পর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জাতীয় সংসদ বিলুপ্ত করলে তিনি সংসদ সদস্য পদ হারান এবং তার কিছুদিন পরে তিনি আখাউড়া সীমান্ত দিয়ে ভারত পালিয়ে যেতে সক্ষম হন। তো বন্ধুরা, আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।